আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন ও শুনছেন সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। কথা না বাড়িয়ে আজকে আমি আমার ক্লাসটা এখানে শুরু করছি। শুরুতে আজকে আমি আলোচনা করব গণিত বিষয়ের অনুশীলনী 13.2 গুণোত্তর দ্বারা। এই অধ্যায়টা এতই গুরুত্বপূর্ণ যে বিশেষ করে অনুশীলনী 13 এর মধ্যে দুইটি অধ্যায় আছে, একটা হলো সসীম দ্বারা একটা হলো সমান্তর দ্বারা আর একটা গুণোত্তর দ্বারা। এই দুইটা অধ্যায় মিলে একটা অঙ্ক পরীক্ষায় বেশিরভাগ সময় দেখবে যে কোনো বোর্ডে আসতেছে। তো আশা করি আমি এই একটা অধ্যায়, এটা হলো তোমাদের বইয়েরই অঙ্ক, আমি এই অঙ্কগুলোর মাধ্যমে গুণোত্তর ধারা অধ্যায়ের যত ধরনের সমস্যা আছে সবগুলো সমস্যা এই অঙ্কগুলোর মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। আশা করি আমার ক্লাসটা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে ইনশাআল্লাহ গুণোত্তর ধারার মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। তারপরে আমি এই অঙ্কগুলো করার পরে আমি অধ্যায় ভিত্তিক অর্থাৎ এই অধ্যায়ের যে সৃজনশীলগুলা বিগত বোর্ডে আসছে আমি বোর্ডের অঙ্কগুলা করানোর চেষ্টা করব। এই অঙ্কগুলা করলে বোর্ডের অঙ্কগুলা তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এখানে শুরু করি গুণোত্তর দ্বারা কিভাবে নির্ধারণ করব। 2, 4, 8, 16 গুণোত্তর দ্বারা আর সমান্তর দ্বারা দেখতে একই, কিন্তু এখানে যদি ক্যালকুলেশন করো পার্থক্য আছে। গুণোত্তর দ্বারার মধ্যে 2 দুগুণে 4 অর্থাৎ গুণফল হলো 2, 4 দুগুণে 8 গুণফল হলো 2, 8 দুগুণে 16 গুণফল হলো 2, অর্থাৎ অনুপাত সব ক্ষেত্রে একই থাকে, অনুপাত সব ক্ষেত্রে একই। এদিকে দেখো 36কে 12 দ্বারা ভাগ করলে 3, 12কে 4 দ্বারা ভাগ করলেও 3, আবার 4কে 4/3 দ্বারা ভাগ করলেও 3, অর্থাৎ অনুপাত যদি সবসময় একই থাকে সেটাকে বলা হয় গুণোত্তর দ্বারা। গুণোত্তর দ্বারার ক্ষেত্রে আমাকে কয়েকটা সূত্র মুখস্থ রাখতে হয়, মনে রাখতে হয়। সেটা হলো nতম পদের সূত্র হলো ar⁻n-1, চতুর্থ পদের nতম পদের সূত্র ar⁻n-1। মনে করো nতম পদটি হলো চতুর্থ পদ, তাহলে চতুর্থ পদ হবে ar³ অর্থাৎ এক ঘর কম হবে। ঠিক একইভাবে পঞ্চম পদ যদি হয় সেটা হবে ar⁴, ষষ্ঠ পদ যদি হয় সেটা হবে ar⁵, সপ্তম পদ যদি হবে ar⁶, এভাবে হয়। আর nতম পদের সমষ্টি a * r⁻n-1 ডিভাইড বাই r-1। এখানে একটু অনেক সময় আরটা আগে হয়, অনেক সময় আরটা পরে হয়, সেটা একটু পরে বুঝিয়ে বলবো। যেখানে প্রথম পদকে ধরা হয় a এবং সাধারণ অনুপাতের আর এর সূত্র হলো দ্বিতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ, অর্থাৎ এইগুলার ব্যবহার। a মানে হলো প্রথম পদ এবং সাধারণ পদ মানে আর মান বের করতে হয় দ্বিতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ, অথবা তৃতীয় পদ ডিভাইড বাই দ্বিতীয় পদ, অথবা চতুর্থ পদ ডিভাইড বাই তৃতীয় পদ, এভাবে করে এগুলা করতে হয়। আশা করি এই সাধারণ মৌলিক বিষয়গুলো যদি বুঝো অঙ্কগুলা করতে তোমার জন্য কষ্ট হবে না। আমি তোমাদেরকে এই 5টা অঙ্কের মাধ্যমে পুরো গুণোত্তর ধারার অঙ্কগুলা বোঝানোর চেষ্টা করব। প্রথমে আছে 1 নাম্বার 1/√2 - 1 + √2 ধারাটির কোন পদ √2। তাইলে ধারাটি একটি গুণোত্তর দ্বারা যার প্রথম পদ a, প্রথম পদ a মানে হলো 1/√2, সাধারণ অনুপাত সাধারণ অনুপাতকে আর বলছিলাম, তাইলে সাধারণ অনুপাতের সূত্র হলো দ্বিতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ, দ্বিতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ, দ্বিতীয় পদ হলো -1 আর প্রথম পদ হলো 1/√2। তাইলে -1 নিচে যে ভগ্নাংশটা আছে হরেরটা লব হবে, লবেরটা হর হবে, অর্থাৎ √2 উপরে 1 হলো নিচে। এই যে -1টা বসালাম এখানে, √2 উপরে যাবে, 1টা নিচে আসবে। তাইলে -1 এর সাথে √2 গুণ করলে -√2, নিচের 1 বসাতে হবে না, -√2।
তাহলে আমি সাধারণ অনুপাত পেয়ে গেলাম, প্রথম পদ পেয়ে গেলাম। প্রশ্ন হলো ধারাটির কোন পদ √2। মনে করি ধারাটির কোন পদ, মনে করি ধারাটির n তম পদ, n মানে হলো পদ সংখ্যা, সেটা 3তম হতে পারে, 4তম হতে পারে, 5তম হতে পারে, আমাকে সেটা বের করতে হবে। মনে করি √2। তাহলে আমি ধারাটার প্রথম পদ a = 1/√2 পাইছি এবং সাধারণ অনুপাত পাইছি যে কি -√2। এখন মনে করলাম যে ধারাটির n তম পদ হলো √2। আবার n তম পদের একটা সূত্র আছে, আমি একটু আগে লিখে মুছে দিচ্ছি, সেটা হলো r⁻n−1। তাহলে n তম পদ যদি √2 হয়, তার মানে আমি বলতে পারি যে এদিকে n তম পদ মানে হলো r⁻n−1, অর্থাৎ r⁻n−1 = √2। বা এ মানে হলো যে প্রথম পদ অর্থাৎ 1/√2 ইনটু r। আর মানে হলো সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত হলো -√2 আর n-1 বসাই দিলাম =8√2। এই অঙ্কটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, তোমরা মনোযোগ সহকারে একটু শুনবে। বা এখন -√2 n-1 =8√2। এদিকেরটা বিপরীত পাশে নিয়ে যাব, পক্ষান্তর করব, হরেরটা লব, লবেরটা হর, অর্থাৎ √2 উপরে নিয়ে আসলাম, 1 নিচে আছে। বা এখন √2 আর √2 গুণ করলে হয় √2² √2 এই √8 বসালাম, √2 আর √2 গুণ করলে হয় √2²। তো এখন যারা মোটামুটি বুঝবে, আমার এই একটা লাইন করলে আমাকে আরেকটা লাইন বাড়তি করতে হবে, সেজন্য আমি করলাম কি স্কয়ার আর বর্গমূল কাটা যায়, তাহলে তাকে 2 অর্থাৎ √2 দুইটা মানে একটা 2, √2 দুইটা মানে হলো একটা 2। √2 যদি এভাবে 4টা হয় তাহলে 2 হবে 2টা, √2 যদি 6টা হয় 2 হবে 3টা, তাহলে √2 দুইটা মানে 2 একটা। এদিকে যা আছে তাই লিখে দিলাম, 8×2 = 16। এখন 8×2 কে আমাকে এই এই অনুসারে ভাঙতে হবে, যেহেতু আমি এটার -√2 বেস আছে, আমাকে এখানেও -√2 বেস আছে, সেভাবে ব্যবস্থা করতে হবে। তো মনে রাখবে 16 মানে হলো 2 4টা, 2×2 4, 4×2 8, 8×2 16। 2 4টা মানে হলো √2 হলো 8টা, 2 4টা মানে √2 8টা, আর √2 8টা মানে হলো 2 4টা। ঠিক একইভাবে 3 এর বেলায়ও 5 এর বেলায়ও ঠিক একই। তাহলে √2 8টা মানে হইছে 16, কারণ 2×2 4, 4×2 8, 8×2 16। এখন এখানে মাইনাস একটা আছে না, আমি যদি এদিকে মাইনাসও দিই তাতে সমস্যা হবে না। কেন হবে না? যেহেতু পাওয়ার জোড় সংখ্যা, পাওয়ার হলো জোড় সংখ্যা, তাহলে -8টা মানে হয় প্লাস। তুমি যদি হিসাব করো মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, এভাবে -8টা মানে প্লাস আসে, ওই জন্য -√2 মানে হলো 16। তুমি ক্যালকুলেশন করলে ক্যালকুলেশনও দেখতে পাবে বিষয়টা। এখন দেখো আমি -√2 মনে করো, এখানেও -√2 বেস, এখানেও -√2 বেস, কাটতে হয় না, বোঝার জন্য কাটছি, n-1 8 = 8। আমি -1 কে বিপরীত পাশে নিয়ে গেলাম, অর্থাৎ সুতরাং n = 9। তাহলে এই n = 9 মানে ধারাটির নবম পদ হলো √2। ধারাটির নবম পদ এই যে n = 9, n মানে হলো পদ সংখ্যা, অর্থাৎ ধারাটির নবম পদ √2।
আশা করি তোমাদেরকে বিষয়টা বোঝাইতে পেরেছি। এই অঙ্কটা যদি তুমি মোটামুটি বুঝো, এই জাতীয় যতগুলো অঙ্ক আছে তুমি খুব সহজেই বুঝতে পারবে। যাক, আমরা 2 নাম্বার শুরু করি। এরপরে আমরা শুরু করব 2 নাম্বার। 2 নাম্বারটা দেখো 3 9 27, 3 তারিখের 9, 3 নং 27, অর্থাৎ ভাগফল প্রতি ক্ষেত্রে হলো একই। ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি নির্ণয় করো। এখন এর আগেরটা ছিল কোন পদ, এই √2, আমাকে কততম পদ সেটা বের করতে হবে। তাহলে এখানে কিন্তু কততম পদ বের করতে হবে না, আমাকে প্রথম 14টি পদের, কয়টি পদের সমষ্টি সেটাও বলেছে, 14টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে সে আগের মতোই ধারাটি একটি গুণিতক ধারা, যার প্রথম পদ a=3 এবং সাধারণ অনুপাত r এর মান বের করতে হবে। তাইলে ধারাটির প্রথম পদ a=3, এই যে এটাকে ধরা হয় প্রথম পদ, ধারাটির প্রথম পদ a=3 এবং সাধারণ অনুপাত। তাহলে অনুপাত হলে সাধারণ অনুপাতকে ধরা হয় r। দ্বিতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ, দ্বিতীয় পদ হলো এটা, প্রথম পদ হলো এটা। তাহলে দ্বিতীয় পদ 9 আর প্রথম পদ হলো 3। দ্বিতীয় পদ হলো 9, প্রথম পদ হলো কত 3, = 3। বিষয়টা আশা করি বুঝাইতে পারছি। তৃতীয় পদ 27 কে 9 দ্বারা ভাগ করলে তাও 3। আমার এই দুইটা প্রয়োজন, আমি এই জন্য এই দুইটা নিছি। ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি নির্ণয় করো। তাইলে সুতরাং ধারাটির 14টি পদের সমষ্টি প্রথম 14টি পদের সমষ্টি। একটু নিচ থেকে শুরু করি। a * r⁻n−1 ডিভাইড বাই r−1। একটু আগে বলেছিলাম অনেক সময় আর আগে হয়, অনেক সময় আরটা পরে হয়। আর আগে হওয়ার কারণ কি, এখানে আর এর মান হলো 3, এই 3 এটা হলো 1 এর চেয়ে বড়, 3 এটা 1 এর চেয়ে বড়। 3 এটা যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে আর আগে আসবে। আর মনে করো এখানে 3 না হয়ে -3, 3 না হয়ে কত -3 অথবা হাফ। তাইলে আমরা জানি ঋণাত্মক মান 1 এর চেয়ে ছোট হয়, অর্থাৎ ঋণাত্মক মানের চেয়ে 1 বড়, হাফের চেয়েও 1 বড়। সেরকম যদি হয় 1 আগে আসবে, আরটা পরে চলে যাবে, অর্থাৎ সূত্রটা হবে a * 1 - r⁻n ডিভাইড বাই 1 - r। এখানে যেহেতু 3টা 1 এর চেয়ে বড়, সেজন্য আমি আরটা আগে লিখছি। বিষয়টা আশা করি বুঝাইতে পারছি। আর একটা মান আছে, এই যে আর এর মান 3টা বসালাম, -1, এখানেও এর মান আছে, এর মান হলো 3, আর এর মান হলো 3n, n মানে হলো 14টি পদের সমষ্টি। 14 মানে হলো পদ সংখ্যা 14, পদ সংখ্যা 14 -1 = 3 থেকে 1 গেলে 2, 3 ইনটু। তাহলে এখন দেখো 3 থেকে 1 গেলে 2, 2টা বসালাম, 3টা বসালাম এখানে, এভাবে 314 - 1 পাশে লিখে দিলে কাজ শেষ, আমার অঙ্ক শেষ। 14 - 1, এটাই হলো আমার আনসার। তুমি চাইলে এটা ক্যালকুলেশন করে একটা বিয়োগ করেও করতে পারো, তবে এতটুকু রাখলে হয়। তার মানে ধারাটি 14টা পদের সমষ্টি হলো এটাই। বিষয়টা আশা করি বোঝাতে পেরেছি। এরপরে আমরা চলে যাব 3 নাম্বার অঙ্কে। 3 নাম্বার, একটি গুণিতক ধারার পঞ্চম পদ 2√3 এবং দশম পদ 8√2/81 হলে ধারাটি তৃতীয় পদ কত? এটা এতটাই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা বছর কোনো না কোনো ভাবে একটু চেঞ্জ হয়ে এই অঙ্কটা আসে। এই অঙ্কটা যদি ভালোভাবে এখানে দেখো, তাহলে তোমার পরবর্তী অঙ্কগুলা করতে, অর্থাৎ এই অধ্যায়ের অঙ্কগুলা করতে সমস্যা হবে না। এগুলা খুব ইজি একটা অঙ্ক, তবে একটু মনোযোগ রাখতে হয় আর ক্যালকুলেশন সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হয়। তাহলে 3 নাম্বার দিয়ে শুরু করি।
একটি গুণোত্তর দ্বারার পঞ্চম পদ হলো 2√3/9 এবং দশম পদ 8√2/81। আমরা জানি গুণোত্তর দ্বারার n-তম পদ হলো ar⁻n-1। গুণোত্তর দ্বারার n-তম পদ যদি ar⁻n-1 হয়, পঞ্চম পদ হবে ar⁵ সমান ar⁴। আমি বিষয়টা আশা করি বোঝাতে পারছি। এর আগেও বলেছি পঞ্চম পদ ar⁴ হবে আর দশম পদ ar⁹ হবে। তাহলে আমরা সেখান থেকে শুরু করি। এখানে গুণোত্তর দ্বারার পঞ্চম পদ সমান ar⁴ এবং গুণোত্তর দ্বারা এটা হলো দশম পদ। দশম পদ মানে ar⁹9। ar⁴9। তাহলে আমি বলতে পারি পঞ্চম পদ ar⁴ মানে পঞ্চম পদ হলো 2√3/9, অর্থাৎ এটা মানে 2√3/9 আর এটা মানে 8√2/81। তাহলে এটাকে আমি সমীকরণ হিসেবে ধরি। প্রথম শর্ত মতে ar⁴ ইকুয়াল টু 2√3/9, এটা হলো সমীকরণ 1। আর দশম পদ যেহেতু এটা দশম পদ মানে হলো ar⁴ এবং দ্বিতীয় শর্ত মতে ar⁴ ইকুয়াল টু 8√2/81, এটা হলো সমীকরণ 2। আপনারা অবশ্যই ক্লাসগুলো কেমন লাগতেছে, কোথায় অস্পষ্টতা আছে, বুঝতেছেন না, এগুলা কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ক্লাসগুলো যাতে আমি এই ভুলগুলো সংশোধন করে আরো ভালো ক্লাস দিতে পারি। তো ar⁴ ইকুয়াল টু 2√3/9, ar⁴ ইকুয়াল টু 8√2/81, এই দুইটা হলো আমার সমীকরণ। এই সমীকরণগুলো ধরে আমি এর মান আর আর এর মান বের করব, তারপর ধারাটি তৃতীয় পদ বের করব। তাইলে স্পষ্টত বুঝতে পারতেছি পঞ্চম পদ অপেক্ষা দশম পদটা হলো বড়, সেই জন্য আমি দশম পদকে পঞ্চম পদ দ্বারা ভাগ করব। অর্থাৎ আমি এখানে লিখতে পারি সমীকরণ 2/1, অর্থাৎ বড়টাকে ছোটটা দ্বারা ভাগ করলাম। তাহলে বড়টা হলো এটা, তাহলে বড়টা হলো এটা, এটাকে ছোটটা দ্বারা যদি ভাগ করি, যেটাকে ভাগ করব সেটা উপরে আর যেটা দ্বারা ভাগ করব সেটা হবে নিচে। বাম পাশেরটা বাম পাশে, ডান পাশেরটা ডান পাশে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। আমি সমীকরণ 2 কে ভাগ করেছি, তাহলে দুইটা থাকলো উপরে এক দ্বারা, একটা থাকলো নিচে। এই 2 এর এই ভগ্নাংশটা থাকলো উপরে, যেটা দ্বারা ভাগ করেছি সেটা থাকলো নিচে। এরপরে আমি বুঝতে হচ্ছে অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, বুঝে নিলে খুব কাজে আসবে। যদি সম্ভব হয় সাথে সাথে অঙ্ক দেখার সাথে সাথে খাতা নিয়ে রাখলে, রাফ করে ফেললে ভালো হয়, যাতে অঙ্কগুলো আরো খুব সহজে বোঝা যায়। তাইলে বা এখন দেখো এ কাটি দিলাম, এখানে আর হয় 4টা, এখানে আর হয় 9টা। তাইলে 4টার সাথে যদি আমি 9টা কাটাকাটি করি, তাহলে আর থাকে 5টা ইকুয়াল টু, এখানে যেহেতু এগুলো ভগ্নাংশ, উপরেরটা যেভাবে আছে সেভাবে আমি লিখে দিলাম, আর নিচেরটা আমরা জানি হরেরটা লব হয়, লবেরটা হর হয়, অর্থাৎ উপরেরটা নিচে, নিচেরটা উপরে। 9 দিয়ে 81 ভাগ করলে 9 নং 81, 2 দিয়ে 8 কে ভাগ করলে 4 বার,
অর্থাৎ নিচে থাকে 9√3 আর উপরে থাকে 4√2। এই যে 9√3 আর উপরে থাকে 4√2, উপরেরটা উপরে গুণ, নিচেরটা নিচে গুণ। এটা কার মান? r⁵ এর মান। এবার আমাকে একটা কাজ করতে হবে, সেটা হলো এখানে পাওয়ার যত পাওয়ার আছে 5, এই 5 এখানেও যাতে পাওয়ার 5 হয় আমাকে সে ব্যবস্থা করতে হবে। তাহলে পাওয়ার 5 আমি কিভাবে বের করব? এটার একটা সহজ কৌশল আছে। কৌশলটা হলো এভাবে, 4 আমি একটু আগে বলেছি 4 মানে হলো 2 দুগুণে 4, 2 × 2, তাহলে 2 হলো দুইটা, 2 যদি দুইটা হয় √2 হবে 4টা, 2 যদি দুইটা হয় √2 হবে 4টা, 2 দুগুণে 4, তাহলে আমার 4 এটা পেয়ে গেছি। তার মানে √2 কয়টা হয়? 4টা। এখানে আছে √2 4টা, এখানে আছে √2 একটা, তাহলে √2 কয়টা হয়? 5টা হয় √2, তাহলে √2 5টা হয়, √2⁵। ঠিক একই ভাবে 9 মানে 3 × 3, 3 হয় দুইটা, 3 যদি দুইটা হয় √3 হবে 4টা, 3 যদি দুইটা হয় √3 হবে 4টা, √3 4টা মানে 3 হলো দুইটা, 3 তারিখে 9, এভাবে হিসাব করতে হবে। 3 দুগুণে 6 না, 3 তারিখে 9, তাহলে √3 4টা, এদিকে √3 আছে 4টা, এদিকে আছে √3 একটা, 4টা আর একটাই মিলে হয় 5টা, তার মানে √3⁵। তো আমি সুন্দর এটা এভাবে করে বিষয়টা যেহেতু বুঝতে পারছি, আমি ⁵ বসাই দিলাম। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে এখানেও পাওয়ার 5, এখানেও পাওয়ার 5, উভয় দিকে সূত্র অনুযায়ী চলে যাবে। তার মানে r কি থাকে? √2/√3, r √2/√3। তাহলে r এর মান পেয়ে গেলাম। এখন আমার এর মান দরকার। আর এর মান যদি সমীকরণ যে কোনো একটাতে বসাই, আমি 1 নম্বরেও বসিয়ে এর মান পেতে পারি, 2 নম্বরে বসিয়েও এর মান পেতে পারি, তোমার যেখানেই সহজ লাগে তুমি সেখানে বসাবে। তাহলে আর এর মান আমি মনে করো সমীকরণ 1 এ বসালাম, আর এর মান হলো √2/√3। সমীকরণ 1 নং এ বসাই। একটা হলো কত? r⁴ = 2√3/9, ওই তো পঞ্চম পদ মানে r⁴ এটাই, বা তোমার খাতায়ও লিখে থাকবে। তাহলে এটা বসাই দিলাম, আর এর মান হলো √2/√3⁴ = 2√3/9, বা তাহলে এখন খেয়াল করো, একটু আগে বলেছি √2 4টা মানে হলো √2⁴ মানে √2 4টা, √3ও 4টা, তাহলে √2 4টা মানে হলো 2 কয়টা? √2 4টা মানে হলো 2 হলো দুইটা, 2 দুইটা, 2 × 2, তাইলে 1 এ রাখলাম, 2 দুগুণে 4, √3 4টা মানে √3 হলো দুইটা, 3 তারিখে 9, = 2√3/9, বা 1 এ রাখলাম 2√3/9, এদিকে বিপরীত পাশে যেটা যাবে, হরেরটা লবেরটা হর, অর্থাৎ উপরেরটা নিচে, নিচেরটা উপরে। 9 9 কাটা, 2 আর 4 কাটা, 2 দুগুণে 4, সুতরাং উপরে হলো √3, নিচে হলো 2। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। √3 9 9 কাটা, 2 এর সাথে 4 কাটাকাটি করলে 2 দুগুণে 4, 2 বার, তাহলে নিচে বসলো 2, উপরে বসলো √3। তাহলে আমার কাছে আর এর মানও আছে, আর এর মান হলো √2/3। আমি একটু লিখে রাখি যেহেতু আমার বোর্ডের জায়গা কম। আর এর মান হলো √2/√3, এবং এর মান হলো √3/2, এই দুইটা মান আছে। তাহলে আমাকে বললো ধারাটির তৃতীয় পদটা বের করার জন্য। সুতরাং ধারাটির তৃতীয় পদ, সুতরাং
ধারাটির তৃতীয় পদ আমরা তো জানি তৃতীয় পদ মানে হবে ar টু দি পাওয়ার 2, ar টু দি পাওয়ার n - 1, n এর মান হলো 3, 3 - 1 অর্থাৎ ar টু দি পাওয়ার 2 ইকুয়াল টু, তাহলে এর মানটা বসাই, এর মানটা হলো এখানে √3/2, এই যে এর মান, আর আর এর মান হলো √2/√3 হোল স্কয়ার, যেহেতু এখানে স্কয়ার আছে স্কয়ারটা বসাই দিলাম, উপরে √3 বসালাম, নিচে 2, √3 স্কয়ার মানে 3, √2 স্কয়ার মানে কত 2 সমান 3, মানে আমরা জানি √3 দুইটা, তাহলে √3 ইনটু √3, উপরে আছে √3, হ্যাঁ 3 মানে √3 দুইটা, তাহলে কাটাকাটি করলে উপরে থাকে 1, নিচে থাকে √3, অর্থাৎ ধারাটির তৃতীয় পদ হলো 1/√3। এটা খুব কমন একটা অঙ্ক, পরীক্ষায় সব সময় দেখবে যে কোনো না কোনো বোর্ডে আছেই। আশা করি যদি বুঝতে পারো এটা তোমার জন্য পরবর্তীতে তুমি নিশ্চিত এই অঙ্কটা আনসার করতে পারবে। তো আমরা এখন চলে যাই 4 নম্বরে। আমি এক ক্লাসের মধ্যে সবগুলো অঙ্ক করাই দেওয়ার মানে হলো এই ক্লাসটা যদি ভালো করে দেখেন তাহলে আপনি সৃজনশীলের যে কোনোভাবে এই অধ্যায় এবং সমান্তর দ্বারা দুটোটা অধ্যায় মিলে আপনি যেভাবে আসুন না কেন ইনশাল্লাহ আনসার করতে পারবেন। তো 4 নাম্বার, 3 + x + y + z + 243 গুণোত্তর ধারাভুক্ত হলে x, y এবং z এর মান নির্ণয় করো। তাহলে এটা একটা গুণোত্তর দ্বারা বলাই আছে, গুণোত্তর দ্বারার প্রথম পদ হবে 3, তাহলে দ্বিতীয় পদ হলো x, সাধারণ অনুপাত বের করা যাবে, এখান থেকে বের করব। ঝাক শুরু করে দিই আমি ধারাটির, তাহলে সে আগের মতোই ধারাটির প্রথম পদ 3, দ্বিতীয় পদ আছে x, আমাকে প্যাটার্নটা একটু চেঞ্জ করতে হবে, সেটা হলো ধারাটির আমরা সাধারণ অনুপাত বের করার আগে দ্বিতীয় পদ লিখি, দ্বিতীয় পদ x = ar, দ্বিতীয় পদ x = ar কেন লিখলাম, যেহেতু দ্বিতীয় পদ nতম পদের সূত্র ar টু দি পাওয়ার n - 1, তাহলে ar টু দি পাওয়ার n - 1 যদি হয়, ar টু দি পাওয়ার n মানে হলো 2 - 1 সমান ar, দুই থেকে এক গেলে 1, সেজন্য আমি দ্বিতীয় পদ লিখছি যে ar, এই যে ar হোল টু দি পাওয়ার 1 মানে ar, ঠিক আছে। দ্বিতীয় পদ লিখছি x = ar, অর্থাৎ n - 1, n এর মান 2, দুই থেকে এক গেলে 1, ar টু দি পাওয়ার 1 এ ar, দ্বিতীয় পদ লিখে দিলাম। ঠিক একইভাবে ধারাটির তৃতীয় পদ এখানে কত আছে y, = তৃতীয় পদ মানে হলো তাহলে ar স্কয়ার, ধারাটির চতুর্থ পদ আছে z, z মানে হলো ar কিউব, চতুর্থ পদ ar কিউব। এখন পঞ্চম পদ হলো 243, তাহলে ধারাটির পঞ্চম পদ যেহেতু দেয়াই আছে, তাহলে পঞ্চম পদ মানে হলো ar টু দি পাওয়ার 4। আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। প্রথম পদ a, দ্বিতীয় পদ হলো ar, তৃতীয় পদ হলো ar স্কয়ার, চতুর্থ পদ হলো ar কিউব, z = ar কিউব। পঞ্চম পদ মানে ar টু দি পাওয়ার 4, আর এখানে পঞ্চম পদ 1 2 3 4 5, পঞ্চম পদ মানে 243। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এই যে পঞ্চম পদ ar টু দি পাওয়ার 4 আর পঞ্চম পদ মানে 243। বা a মানে হলো 3, আর টু দি পাওয়ার 4 বসাই দিলাম, = 243, বা আর টু দি পাওয়ার 4 = 243 থাকবে উপরে, 3 থাকবে নিচে, বিপরীত পাশে নিয়ে আসলাম।
3 দিয়ে 243 কে কাটলে 3 দিয়ে 243 কে ভাগলে 3 8 24 3 একে 3 81 বা আর টু দি পাওয়ার 4 এটা যেহেতু পাওয়ার 4 আছে এটাকে পাওয়ার 4 করার চেষ্টা করব করা যাবে কিভাবে করব আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4 যখন ক্যালকুলেশন করবে 3 টু দি পাওয়ার 4 মানে আসে 81 তাহলে এটারও পাওয়ার 4 এটারও পাওয়ার 4 তার মানে সুতরাং আর ইকুয়াল টু হলো 3 অর্থাৎ পাওয়ার 4 ওই দিক থেকে বাদ দিলাম আর এর মান 3 বিষয়টা আশা করি বোঝাতে পেরেছি এখন প্রশ্ন হলো x y এবং z এর মান নির্ণয় করব তো x y এবং z এর মান নির্ণয় করা যাবে কিভাবে নির্ণয় করব যেহেতু x মানে r তাহলে আমি r এর মান যদি 3 হয় তো আমি এখান থেকে শুরু করতে পারতেছি এগুলো মুছে দিচ্ছি দ্বারাটির দ্বিতীয় পদ x ইকুয়াল টু r ছিল তাহলে x ইকুয়াল টু r ছিল মানে r মান হলো 3 এর মান 3 দেয়াই আছে আর r এর মানও হলো কত 3 তাহলে সমান 3 তারিখে 9 ঠিক আছে এরপরে আসেন x এর মান 9 তাইলে ঠিক একই ভাবে y এর মানটা বের করব আমরা ধারাটির তৃতীয় পদ y ইকুয়াল টু y তৃতীয় পদ মানে ছিল ar স্কয়ার সমান a মানে 3 আর এর মানও 3 স্কয়ার বসাই দিলাম 3 ইনটু 3 স্কয়ার হলো 9 3 নং 27 ধারাটির চতুর্থ পদ সমান a r কিউব a মানে হলো 3 আর এর মানও 3 আর এখানে কিউব আছে কিউব বসালাম 3 ইনটু 3 কিউব হয় 27 3 তারিখে 9 3 নং 27 3 আর 27 গুণ করলে হয় 81 তাহলে দেখো x এর মান হলো 9 y এর মান হলো 27 আর z এর মান এটা হলো z এর মান z এর মান হলো 81 তাহলে 81 সাথে আবার 3 গুণ করলে হয় 243 তাহলে আমরা x এর মান y এর মান z এর মান পেয়ে গেছি এই হলো উত্তর এরপর আমরা শুরু করতে পারি 5 নম্বর অঙ্কটা 2 4 8 16 ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 254 হলে n এর মান কত তাহলে 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 এটাও একটা গুণোত্তর দ্বারা ওই ধারাটার n সংখ্যক n মানে হলো যে কোনো পদ সংখ্যা হয়তো 10 হতে পারে 11 হতে পারে 12 হতে পারে এই 12 সংখ্যক পদের সমষ্টি হলো 254 তো n এর মানটা বের করতে হবে তাহলে ধারাটি একটি গুণোত্তর দ্বারা যার প্রথম পদ a equal to 2 গুণোত্তর দ্বারার ক্ষেত্রে সাধারণ অনুপাত লিখতে হয় সাধারণ অনুপাত r equal to আমরা জানি দ্বিতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ দ্বিতীয় পদ হলো 4 আর প্রথম পদ হলো 2 তুমি দ্বিতীয় পদ 4 না ধরে তৃতীয় পদ ডিভাইড বাই দ্বিতীয় পদও লেখা যায় অর্থাৎ 8/4 তাহলে 2 দিয়ে যদি 4 কে ভাগ করি 2 হয় তাহলে সাধারণ অনুপাত 2 পেলাম এখন প্রশ্ন হলো ধারাটির n সংখ্যক পদের সমষ্টি হলো 254 তাহলে আমরা তো n সংখ্যক পদের সমষ্টি জানি তাহলে আমরা লিখতে পারি আমরা জানি গুণোত্তর দ্বারার n সংখ্যক পদের সমষ্টি সমান a ইন্টু r টু দি পাওয়ার n - 1 ডিভাইড বাই r - 1
তাইলে এখানে সমষ্টি হলো আর টু দি পাওয়ার n - 1 ডিভাইড বাই r - 1, আর এখানে হলো 254। তো আমি লিখতে পারি প্রশ্ন মতে ইনটু আর টু দি পাওয়ার n - 1 ডিভাইড বাই r - 1 ইকুয়াল টু 254। তাইলে আমার কাছে তো এর মানও আছে আর এর মানও আছে। এর মান 2, আর এর মান 2 টু দি পাওয়ার n - 1, আর নিচে আর এর মান হলো 2 - 1 ইকুয়াল টু 254। তো 2 থেকে 1 গেলে 1, একটা বসালাম, আর এদিকে 2 টু দি পাওয়ার n - 1, 2 এটা গুণ অবস্থায় ছিল, বিয়োগ পাশে গেলে ভাগ হবে। এই যে 2 গুণটা এটা এদিকে গুণ অবস্থা ছিল, বিয়োগ পাশে গেলে ভাগ। বা 1 তো বসাতে হয় না, যেহেতু নিচের 1 না বসালেও হয়। 2 টু দি পাওয়ার n - 1 ইকুয়াল টু এটা ভাগাভাগি করলে, কাটাকাটি ভাগ করলে 127। বা 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 127 যোগ 1, 127 আর 1 এ যোগ করলে হয় 128। এখানে সেটাও লিখে দিলাম, মাইনাস ছিল, বিয়োগ পাশে গেলে প্লাস। বা 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু এটাকেও 128 কেও বেস 2 এর মাধ্যমে ভাঙবো। বেস 2 এর মাধ্যমে 128 কে ভাঙলে 2 টু দি পাওয়ার 7, ক্যালকুলেশন করলে পাবে 2 টু দি পাওয়ার 7 মানে হলো 128। এখন বেস 2 উভয় পক্ষ থেকে বাদ দিলাম, তার মানে n ইকুয়াল টু 7। তাহলে এই যে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 254 হলে n এর মান কত? তাহলে আমি বলতে পারি n এর মান, সুতরাং নির্ণয় n এর মান 7। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। ক্লাসটা বড় হলেও আমি চেষ্টা করেছি একটা ক্লাসের মাধ্যমে গুণোত্তর ধারার অধ্যায়টা কমপ্লিট করার জন্য। তো যদি কেউ বুঝে থাকেন তাইলেও ভালো, আর যদি না বুঝে থাকেন তাহলে কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসগুলোতে আমি আরো সংশোধিত হয়ে ভালো যাতে একটু ক্লাস উপস্থাপন করতে পারি। আর বিষয়টা হলো এই ক্লাসগুলো যদি না টেনে একটু ভালো করে দেখেন, সমান্তর ধারা ক্লাসও আমার প্লেলিস্টে আছে, ক্লাসগুলো ভালো করে দেখেন। আশা করি ধারা অধ্যায় থেকে, অর্থাৎ অনুশীলনী 13 ধারা অধ্যায় থেকে যে অঙ্কগুলো আসবে সৃজনশীল হয়ে, সব কয়টা অঙ্কে ভালো করে আনসার করা যাবে। তো পরবর্তী ক্লাসগুলোতে আমার ওই উক্ত অধ্যায়ের উপর যে বোর্ডে সৃজনশীল আছে ওই সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর, মানে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমি করে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।